সম্পদের টাকা মূলধন তহবিলে দায় পাশে মূলধন তহবিলের সাথে যোগ করে দেখানো হয় উল্লিখিত সম্পদের টাকা। আর যদি উল্লিখিত সম্পদ তো মানে সম্পদ হিসেবে তো ধরা হচ্ছে। উল্লিখিত সম্পদ মানে জাস্ট প্রাপ্তি, কোনো লোক কোনো সম্পত্তি দিয়ে দিছে, কিন্তু পাইনি এখন। না দিয়ে দিছে এবং পাওয়া গেছে এটা 35,000 টাকার। তাহলে ওটা সম্পদে যোগ হবে না? উল্লিখিত সম্পদ মানে কারো কাছ থেকে টাকা পাওয়া, এটা আর্থিক মূল্যে উল্লেখ আছে, মানে বোঝায় যে সম্পদটা বিক্রি করে টাকা পাওয়া গেছে। তাহলে কি ওটা সম্পদ আকারে এখন আর আছে? টাকা পেয়েছো, সহজ কথা হচ্ছে টাকা পেয়েছো, কিন্তু এই টাকা সবসময় পাওয়া যায় না, এই জন্য এটা মূলধনযোগ্য আয়স্বরূপ ধরে মূলধন তহবিলের সাথে যোগ করে দেখানো হয়। এটা আয়ে দেখানো যাবে না। শুধু অঙ্কে কোনো কোনো সময় বলে যে উল্লিখিত সম্পদের অর্ধেক মুনাফা জাতীয় আয়স্বরূপ ধরো। যখন অর্ধেক ধরতে বলবে মুনাফা জাতীয় আয়, তখন আয়ের মধ্যে অর্ধেক দেখাবে। তারপর দেখো বিনিয়োগের সুদ, এখানে বলা আছে কত, 5,000, আর বিনিয়োগ বছরে ছিল 80,000 টাকা, তাই না? তাহলে সুদ পাওয়ার কথা কত দিনের, কত টাকা পাওয়ার কথা? 8,000 টাকা। 8,000 পাওয়ার কথা না টোটাল, কিন্তু পাওয়া গেছে 3,000। তার মানে 3,000 টাকা বকেয়া আছে। এটা 5,000 পাওয়া গেছে, পাওয়ার কথা 8,000। তাহলে 5,000-এর সাথে 3,000 টাকা যোগ করে দেখাতে হবে। ক্লিয়ার? আয়ের মধ্যে আরও একটা জিনিস দেখাবা, পুরাতন কাগজ বিক্রয় আছে 1,000, এটাও আয়ে যাবে। তারপরে এখানে বিশেষ ব্যাপার আরও দেখো, আসবাবপত্র ক্রয় যে 1,20,000 টাকার আছে, এটা কি ব্যয়ে দেখানো যাবে? আসবাবপত্র ক্রয় সম্পদে দেখাতে হবে। এখানে দেখো ভাড়ার একটা সমন্বয় আছে, ভাড়া 3/4 অংশ প্রদত্ত, টাকার পরিমাণ কি উল্লেখ আছে এখানে? 24,000। 3/4 অংশ সমান যদি 24,000 হয়, খাতায় লিখো 3/4 অংশ সমান 24,000। 1 অংশ সমান কত হবে, এটাকে বের করবা। 1 অংশ সমান, নিচে লিখো 1 অংশ সমান, জানো যে কোনো ভগ্নাংশ থেকে, প্রকৃত ভগ্নাংশ থেকে 1-এর মান বড় হয়। তাহলে লিখো 24,000 বড়, যেহেতু এই জন্য বড় সংখ্যা দিয়ে গুণ হবে, গুণ 4/3। গুণ 4/3 যদি করো তাহলে দেখো 32,000 টাকা আসছে। কাটাকাটি করো, 32,000। তো 32,000-এর মধ্যে পেমেন্ট করা আছে 24,000, তার মানে এখানে কি ধরবা? বকেয়া। বকেয়া কত টাকা লিখবা? 8,000 টাকা লিখবা। তারপরে বেতন, এই বেতনের যে সমন্বয়টা দেখো, বেতন থেকে বিগত বছরের 2,500 বাদ দিবা, আর চলতি বছরে 4,000 যোগ করবা। সমন্বয়তে আছে দেখো। এখানে বিগত বছরের বেতনটা আমরা এখন পেমেন্ট করছি স্যার, কিন্তু আমরা ম্যাপটা করতেছি 16 সালে, বাট বেতনটা হয়েছিল 2015 সালে, তো এটা এখানে 16 সালে এসে বিয়োগ হবে কেন? পরিশোধ করা হয়েছে এবং এই বেতনের মধ্যে যোগ আছে 12,000-এর মধ্যে। তাহলে তোমার এই 2,500 টাকা কি চলতি বছরের ব্যয়? না, বিগত। এই জন্য মাইনাস হবে। বিগত বছরের 2,500 মাইনাস করবা, আর এখন যে 4,000 টাকা বকেয়া আছে এটা যোগ করবা। ক্লিয়ার? ছাপা মনিহারির সাথে বকেয়া আছে 500, যোগ করবা। আর সাধারণ খরচ অগ্রিম, এটা সাধারণ খরচ থেকে মাইনাস করবা। দালান কোঠার 5% অবচয় নর্মালি ধরবা। আর আসবাবপত্রের অবচয়টা কিভাবে হবে দেখো, বছরের শুরুতে 20,000 টাকা ছিল না,
এই 20,000-এর উপর 10% হারে ধরবা 2,000, আর নূতন কেনা হচ্ছে আবার 1/7/16-তে নূতন কিনছে 20,000 টাকা। এটার উপর কত দিনের হবে? 6 মাসে 6 মাসের। তাহলে 1000 হবে। তাহলে 20,000-এর 10% বের করলে 2,000, 6 মাসের হয় 1,000, আর প্রথমটার উপরে 2,000, তাহলে টোটাল অবশ্যই লিখবা 3,000। 37,000। এভাবে আয় থেকে ব্যয়। আচ্ছা, এখানে তো আরেকটা জিনিস, পুরো আয় ব্যয় করতে বলে দিতে, শুধু ব্যয়ের পরিমাণ। তো তাহলে তুমি শুধু ব্যয়ের সাইডটা লিখবা। ক্লিয়ার?